2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় 17 বিদেশি নাগরিক সহ 22 জনের নৃশংস মৃত্যু হয়। এরপর জঙ্গি নির্মূলে সর্বোচ্চ অবস্থানে যায় দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যদিও এ সময়ে আদালত থেকে জঙ্গি ছিনতাই এবং পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণের ঘটনাও ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে শতভাগ না হলেও অনেকটাই নিয়ন্ত্রণে জঙ্গিদের কার্যক্রম। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপপুলিশ কমিশনার মিশুক চাকমা। মিশুক চাকমা, স্বাগত আপনাকে। যেটা বলা হচ্ছে, সিটিটিসির প্রধানও বললেন যে নিয়ন্ত্রণে আছে, ঠিক আছে, আমরাও মোটামুটি দৃশ্যমান দেখি যে নিয়ন্ত্রণে আছে, কিন্তু এই যে 4টা জঙ্গি ছিনিয়ে নিল সেগুলোকে এখনও ধরা গেল না। সেগুলো তো মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন তৈরি হয় যে 4টা জঙ্গি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া কিন্তু ধরা গেল না এখন পর্যন্ত, এটাকে ব্যর্থতা বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি যদি সার্বিক বিষয়গুলো যদি বিবেচনায় নিয়ে আসি, আমরা যদি দেখি যে যে 4টা জঙ্গিকে যে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, এরপরে কিন্তু কোনো আমাদের পুলিশের বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো সংস্থার কথা বলি, কেউ কিন্তু আমরা বসে নেই। আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা করছি যে তাদেরকে আবার গ্রেফতার করে নিয়ে আসার জন্য, আইনের আওতায় নিয়ে আসার জন্য। আমরা অনেক সময় কাছাকাছি গিয়েছি, কিন্তু ওই যে বলা হচ্ছে যে আমাদের সাইবার স্পেসে ওদের অ্যাক্সেস এখন এত বেশি, এবং সাইবার স্পেসে যে সমস্ত অ্যাপ্লিকেশন তারা ইউজ করে, ওই সমস্ত অ্যাপ্লিকেশনের সাথে যে কোম্পানি যে যাদের আছে তাদের কাছ থেকে কিন্তু আমাদের কোনো এমইউ বা এরকম কোনো কিছু নেই যাদের লিটারেলি যে আমরা ওদের কাছ থেকে কোনো তথ্য নিয়ে যাব। তো ওরা এখন যারা জঙ্গি যারা পালিয়ে গিয়েছে ওরা খুবই সাবধান। ওরা এনক্রিপ্টেড অ্যাপ ইউজ করে, যে সমস্ত অ্যাপগুলো ইউজ করে তাদের অ্যাক্সেস আমরা নিতে পারি না। এটা আমাদের একটা ব্যর্থতা বলা যেতে পারে, যে যদি ওদের যে এই ধরনের অ্যাপসগুলো তারা ইউজ করে ওইগুলোতে যদি আমরা এনক্রিপ্টেড ডাটা যদি আমরা কোম্পানির কাছ থেকে পেতাম, তাহলে হয়তো আমরা ওদেরকে আরো আরো ক্লোজলি আমরা তাদেরকে অ্যারেস্টের কাছাকাছি যেতে পারতাম। কিন্তু ওদের এই একটা জঙ্গি সংগঠন বা কয়েকটা জঙ্গি সংগঠন, তাদের সাইবার এতটা এক্সপার্ট যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি বাহিনী, তাদের সাইবার সেল তাদেরকে ধরতে পারে না বা এনক্রিপ্টেড অ্যাপসগুলো উদ্ধার করতে পারে না। এই সমস্যাটা কোথায় হয় আসলে? সমস্যাটা যেটা বলছি যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে যে মাধ্যমে কাজ করি, একটা মাধ্যমের পর আমরা কিন্তু মেটা বলেন বা টেলিগ্রাম বা যে ধরনের এনক্রিপ্টেড অ্যাপস তারা ইউজ করে ওদের কাছ থেকে কিন্তু আমাদেরকে তথ্য নিতে হয়। তো এখন যখন তথ্য নিতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা কনজিউমারদের যে সমস্ত প্রাইভেসি, ওই প্রাইভেসি রক্ষার জন্য হয়তো অনেক সময় সেটা আমাদের সাথে শেয়ার করেন। আমাদের দুর্বলতা এখানেই। আর তাছাড়া যারা জঙ্গি তারা সবসময় চেষ্টা করে অ্যাহেড টু পুলিশ থাকার জন্য, আদারওয়াইজ তারা ধরা পড়ে যায়। এখন আমাদের যেটা কাজ হচ্ছে যে এই ধরনের যে অ্যাপসগুলো আছে বা এই ধরনের অ্যাপসের ইউজ যারা আছে, ওই ধরনের অ্যাপের মাধ্যমে তারা যে কমিউনিকেট করে এই ধরনের কমিউনিকেশনটা ভেঙে দেয়া। আমরা অনেক সময় সফল হই যে কমিউনিকেশনটা ভেঙে দেওয়ার ফলে, কিন্তু দেখা যায় যে কমিউনিকেশনটা ভেঙে দেওয়ার ফলে তারা নতুন কোনো অ্যাপ্লিকেশনে তারা মার্চ করে যায়, যার ফলে আমাদের যে পূর্বের যে ট্র্যাকগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই কারণে আমরা আসলে ব্যর্থ হচ্ছি। এখন এই যে পাহাড়ি এলাকায় যে নতুন এক সার্কিয়া নতুন জঙ্গি সংগঠন পাওয়া গেল, পাহাড়ি এমন জায়গায় তারা প্রশিক্ষণ নিচ্ছে সেখানে নাকি আইন শৃঙ্খলা বাহিনী যেতেই অনেক কষ্ট। এতটাই কষ্টকর অবস্থা নাকি আইন শৃঙ্খলা বাহিনী? কারণ আমি কদিন আগেও দেখলাম যে ডিবি প্রধান হেলিকপ্টারে গিয়ে বান্দরবান থেকে 2 আসামিকে ধরে নিয়ে আসতেন। তো এরকম তো সুবিধাটা পাওয়ার কথা, আপনারা যে কোনো জায়গায় অভিযান চালাতে পারেন, সেখানে সমস্যাটা কি হয়? আসলে পাহাড়ের যে সমস্যা সেটা হচ্ছে যে আমরা যে সারফেসে কাজ করি, পাহাড়ের সারফেস কিন্তু একই রকম না। সেখানে আমাদের ট্রেনিং বলেন বা আমাদের মডিউল বলেন, যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ট্রেনিং আপ, সেই সমস্ত পাহাড় কিন্তু ওইটা কোনোটার সাথে কিন্তু মেলে না। যার ফলে দেখা যায় যে ওরা এই সুযোগটাই নিচ্ছে যে একজন পাহাড়ের এলাকার একজন লোক সে জানে যে সে এইটার পরে কি আছে বা যে পাহাড়ের যে সিচুয়েশনটা কোনটার পরে কি হবে সেটা সে জানে। কিন্তু আমরা যখন বাইরে থেকে এটা অপারেশন করতে যাই সেটা কিন্তু অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, কারণ আমরা আসলে জায়গাগুলো চিনি না। এবং যে সমস্ত দুর্গম জায়গায় তারা এই ধরনের আস্তানাগুলো করেছে এবং যে ট্রেনিংগুলো নিচ্ছে সেই সমস্ত জায়গাগুলো লোকেট করা খুবই কঠিন। আমরা হয়তো জিও লোকেশনের মাধ্যমে অনেক সময় খুঁজে পাই, কিন্তু দেখা যায় যে সেই সমস্ত জায়গায় নেটওয়ার্ক এত রিমোট যে জিও লোকেশনটা অনেক সময় কাজ করে না, যার ফলে আমাদের এখানে ম্যানুয়ালি কাজ করতে হয়। এখন একটা বিশাল এলাকা, পাহাড়ের একটা বিশাল এলাকা জুড়ে কিন্তু এটা রয়েছে। এখন ওদের ওখান থেকে খুঁজে বের করে নিয়ে আসা কিন্তু খুব কঠিন।
কিন্তু যে ট্রেলে ওরা কাজ করে সেটা ওদের জন্য খুব সহজ, যার ফলে মেইন স্ট্রিমে যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে ওদেরকে ওখানে গিয়ে কাজ করা একটু কঠিন। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা আপনি শুধুমাত্র মানে অভিযান ধরা তাতেই তো আর জঙ্গি নির্মূল সম্ভব না, সচেতনতার জায়গাটা যে মানে বারবার বলা হয়, আপনারাও বলেন, জি। সেই জায়গাটায় কতটুকু আপনারা কাজ করতে পারলেন বলে মনে হয় সচেতন করা মানুষকে? এই প্রসঙ্গে আমি বলতে চাই আমাদের সিটিটিসি কিন্তু একটা আমাদের একটা প্রোগ্রাম বর্তমানে চলমান আছে, যে সেটা হচ্ছে ডি রেডিকালাইজেশন প্রোগ্রাম। ওই প্রোগ্রামের আওতায় আমরা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় কভার করেছি, ইভেন ইনক্লুডিং আমাদের পার্বত্য চট্টগ্রামের যে 3টা জেলা আছে ওই জেলাগুলো আমরা কভার করার চেষ্টা করছি। তো আমরা ওই ধরনের এলাকাগুলোতে গিয়ে যে জঙ্গিবাদের যে প্রভাব অথবা জঙ্গিবাদের যে দিকগুলো আছে সেই দিকগুলো নিয়ে আমরা ওখানে 5 দিন ব্যাপী বা 3 দিন ব্যাপী একটা সেমিনার হয়। বিভিন্ন সংস্থা অথবা বিভিন্ন পেশাজীবী যারা আছেন, স্টুডেন্ট থাকতে পারে, তাদের সাথে আমরা কথা বলি, তাদের এই যে রেডিকালাইজেশন অথবা জঙ্গিবাদের যে খারাপ দিক সেগুলো নিয়ে আমরা কথা বলি। এছাড়া আমাদের প্রতিনিয়ত আমাদের মিডিয়ার মাধ্যমে হোক, টিভি মিডিয়া হোক, টিভিসির মাধ্যমে হোক, এগুলো আমরা কিন্তু এই প্রক্রিয়াগুলো চলমান আছে, যাতে এই ধরনের যে রেডিকালাইজেশন যে হচ্ছে অনলাইনে হোক অফলাইনে হোক, যাতে সেটা একটু ইয়ার মধ্যে থাকে, আমাদের আওতার মধ্যে থাকে। জি জি, একদম পরিষ্কার। মিশুক চাপা, অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ।